সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী থেকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সিলেট বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছে সেটি নিয়ে। 2024 সালে সিলেট বোর্ডে 2টি সৃজনশীল প্রশ্ন আসে আর্থিক বিবরণী থেকে। আজকে আমি আপনাদেরকে প্রথমটি বুঝিয়ে দেব এবং এই প্রথমটির মাধ্যমে আপনারা যে জিনিসগুলো শিখতে পারবেন সেটা হচ্ছে মালিকানা শর্ত কিভাবে নির্ণয় করতে হয় এবং নিট ক্রয়ের পরিমাণ কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আশা করি আপনারা অনেক কিছু আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। আমাদেরকে 2024 সালে সিলেট বোর্ডের প্রথম সৃজনশীল বলছে সাহা ট্রেডার্সের রেয়া মিল এটি। তো আমি প্রশ্নটি পড়ব, অবশ্যই আপনারা প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব। প্রশ্নটি পড়ার আগে আমি আপনাদেরকে অবশ্যই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে ভালোভাবে প্রশ্নটি বুঝতে হবে। যদি আমরা প্রশ্ন বুঝি তাহলে আর্থিক অবস্থার বিবরণী আমাদের জন্য করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তো আমাদেরকে এখানে একটি রেয়া মিল দেওয়া থাকবে। রেয়া মিলের নিচে আমাদেরকে কিছু সমন্বয় দেওয়া থাকবে। এই সমন্বয়ের এন্ট্রিগুলো হচ্ছে আমাদের জন্য নতুন। তো আমরা যখন সমন্বয়ের এন্ট্রিগুলো পড়বো তখন আমাদের রেয়া মিলের কোন এন্ট্রির সাথে এটি মিল আছে আমরা ওই রেয়া মিলের এন্ট্রির সাথে একটি দাগ দিয়ে দিব। যদি আমরা ওই দাগটা দিতে পারি তাহলে আমরা যখন রেয়া মিল পড়তে যাব তখন আমরা ওই এন্ট্রির সাথে দাগটি দেখলে বুঝবো যে এটির সাথে সমন্বয় আছে, আমাদেরকে সমন্বয় করতে হবে। এটি আপনাদের জন্য বুঝতে কি হবে? সহজ হবে। তো এখন আমি আপনাদেরকে প্রশ্নটি পড়ে শোনাবো, সকলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এটি শোনার জন্য চেষ্টা করবেন। সেখানে বলছে দেখেন, সাহা ট্রেডার্স এর রেয়া মিল নিম্নে প্রদত্ত হলো। সাহা ট্রেডার্স রেয়া মিল 31শে ডিসেম্বর 2023। হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা। বলছে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় বিক্রয় বেতন খরচ বিজ্ঞাপন খরচ ভাড়া খরচ পরিবহন খরচ প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব মূলধন উত্তোলন আসবাবপত্র যন্ত্রপাতি নগদ তহবিল, এগুলো আমাদের রেয়া মিলের এন্ট্রি। শেষে বলছে সমন্বয় সমূহ দেখেন নিচে দেওয়া আছে। সেখানে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ 5,200 টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পণ্য বিতরণ করছে, এটি কোথায় যাবে? এটি আমাদের বিনামূল্যে যেহেতু পণ্য বিতরণ করছে এটি বিজ্ঞাপন, এটি আমাদের বিজ্ঞাপনের সাথে কাজ হবে। অন্যদিকে যেহেতু আমরা পণ্য বিতরণ করছি প্রতিষ্ঠানে পণ্যের পরিমাণ কমে যাবে, এটি আমাদের ক্রয়ের সাথে কাজ হবে। আপনারা ক্রয়ের সাথে এবং বিজ্ঞাপন খরচের সাথে একটি দাগ দিবেন রেয়া মিলে, তাহলে আপনারা পড়তে গেলে এটি সহজে বুঝতে পারবেন। এরপরে বলছে 2 নম্বর সমন্বয়ে ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 6,000 টাকা। ধারে পণ্য ক্রয় এটি ক্রয়ের সাথে যাবে এবং পাওনাদারের সাথে যাবে, মানে প্রদেয় হিসাবের সাথে যাবে। কেন যাবে আমি আপনাদেরকে অঙ্ক সমাধানের ক্ষেত্রে সবকিছু বলে দিব। এরপরে বলছে 3 নাম্বার মালিক কর্তৃক পণ্য উত্তোলন 3,000 টাকা। পণ্য উত্তোলন করছে এটি ক্রয়ের সাথে যাবে। এরপরে বলছে অপরিশোধিত ভাড়ার পরিমাণ 2,500 টাকা, এটি ভাড়ার সাথে যাবে। এরপরে 5 নম্বর সমন্বয় বলছে সমাপনী মজুত পণ্য 5,000 টাকা, এটি চলতি সম্পদ। এরপরে ক নম্বরে বলছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় পূর্বক মোট মুনাফা নির্ণয় করো। এরপরে বলছে নিট মুনাফার পরিমাণ 25,000 টাকা ধরে মালিকানা শর্ত বিবরণী প্রস্তুত পূর্বক আর্থিক অবস্থার বিবরণীর দায় পার্শ্ব দেখাও। এই ছিল প্রশ্ন। এখন আমি আপনাদেরকে ক খ গ তিনটি কি করব? সমাধান করে দিব। ক নাম্বার আমাদেরকে বলছে যে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এখানে অবশ্যই ঘর করে নিব নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় বিবরণ টাকাটা কি ঘরটা আমরা অবশ্যই করে নিব। টাকার ঘরগুলো আমরা করে নিব। তো দেখেন আমাদেরকে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে নিট ক্রয়ের একটি সূত্র আছে, এটি আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। সেটি হচ্ছে পণ্য ক্রয়। যখন আমরা পণ্য ক্রয় করব তখন আমরা অবশ্যই এখানে লিখে ফেলবো। আজকের রেয়া মিলে দেখেন আমাদেরকে প্রারম্ভিক মজুদের পরে বলছে ক্রয়, তো আমরা এখানে লিখে নিব ক্রয়। তো ক্রয়ের পরিমাণ কত দেওয়া আছে? দেখেন দেওয়া আছে আমাদের এখানে 95,000 টাকা, এটি আমরা এখানে ফার্স্ট কলামে লিখে নিব। পণ্য ক্রয়ের সূত্রটি হচ্ছে পণ্য ক্রয় যোগ ধারে ক্রয় বা অলিখিত ক্রয়। এটি কোথায় থাকবে? এটি সমন্বয় দেওয়া থাকবে। সমন্বয় 2 এ বলছে ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি। আপনি যে ধারে পণ্য ক্রয় করছেন, ক্রয় করলে কি হবে? ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে যোগ করব যোগ ধারে ক্রয়। ধারে ক্রয় এই কথাও লিখতে পারেন অথবা অলিখিত ক্রয় এই কথাটা আপনারা এখানে লিখে নিতে পারেন। কত টাকা বলছে? 6,000 টাকা। এটি আমরা এখানে কি করব? যোগ করব। তাহলে আমাদের এখানে আসবে 1,01,000 টাকা।
এরপর আমরা সূত্র জানি পণ্য ক্রয় যোগ ধারে ক্রয় বিয়োগ ক্রয় ফেরত। আজকের অঙ্কে ক্রয় ফেরত আছে কিনা দেখেন, আজকের অঙ্কে কিন্তু আমাদের ক্রয় ফেরত নেই। এরপর আমরা বিয়োগ করব বিয়োগ পণ্য উত্তোলন, যদি পণ্য উত্তোলন থাকে বা অথবা ক্রয় ভ্যাট। এখানে আমাদের পণ্য উত্তোলন আছে, দেখেন 3 নম্বর সমন্বয় বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এই যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন করছে, তাহলে প্রতিষ্ঠানের পণ্যের পরিমাণ কমে যাবে, সেজন্য আমরা এখানে বিয়োগ করব বিয়োগ পণ্য উত্তোলন, বিয়োগ পণ্য উত্তোলন। তো পণ্য উত্তোলনের পরিমাণ ছিল 3000 টাকা, এটা আমরা এখান থেকে কি করব বিয়োগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে 98,000 টাকা। বিয়োগ পণ্য উত্তোলন বিয়োগ বিনামূল্যে পণ্য বিতরণ। আপনাকে এখানে কি বিয়োগ করতে হবে, বিয়োগ বিনামূল্যে পণ্য বিতরণ। আজকের অঙ্কে দেখেন প্রথমে 1 নম্বরে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ, এই সূত্রটি খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আমরা এখানে লিখবো বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, এই কথাটা আপনারা এখানে লিখে নেবেন। তো কত টাকা পণ্য বিতরণ করছে, 5200 টাকা। এটিকে আপনি এখান থেকে বিয়োগ করে ফেলবেন। তো বিয়োগ করলে আপনাদের এখানে কত আসে দেখেন, আসবে আপনাদের 92,200 টাকা, 800 টাকা, 92,800 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য নিট ক্রয়ের পরিমাণ। তো দেখেন এখানে আমাদের সূত্রটি হচ্ছে পণ্য ক্রয় যোগ ধারে ক্রয় বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বাট্টা বিয়োগ পণ্য উত্তোলন বিয়োগ বিনামূল্যে পণ্য বিতরণ বা বিয়োগ মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিয়োগ ক্রয় ভ্যাট। এইগুলো আমাদের সাধারণত নিট ক্রয়ের ভিতরে আসে। তো আশা করি আপনারা ক নম্বরটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে খ নাম্বারে আমাদেরকে বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় পূর্বক মোট মুনাফা নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে আগে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে, এরপরে মোট মুনাফাটা আমাদেরকে বের করতে হবে। এই যে আমাদেরকে প্রক্রিয়াটি বলছে, এই প্রক্রিয়াটি হচ্ছে আমাদের একটি বিশদায়ী বিবরণীর অংশ। আমরা সকলে জানি বিশদায়ী বিবরণীতে আমাদেরকে আগে মোট মুনাফা বের করতে হয়, তারপরে আমাদেরকে পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়গুলো যোগ করতে হয়, অপরিচালন ব্যয়গুলো বিয়োগ করে নিট মুনাফার পরিমাণটা বের করতে হয়। তো আমাদেরকে এখানে শুধুমাত্র আংশিক জিনিস বলছে, অর্থাৎ মোট মুনাফা পর্যন্ত বের করতে বলছে। তো আমরা এখানে অবশ্যই লিখে নিব, কোম্পানির নাম অবশ্যই আগে লিখে নেবেন। বিশদায়ী বিবরণী আপনারা চাইলে আংশিক কথাটা এখানে লিখে নিতে পারেন। এরপর এখানে লিখবেন আপনারা 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা টাকা টাকা, এভাবে টাকার ঘর করে নেবেন। তো আমাদেরকে এখানে যেহেতু বলছে মোট মুনাফার পরিমাণ বের করতে, অবশ্যই মনে রাখেন মোট মুনাফা আমরা বের করতে পারি কিভাবে, নিট বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করবেন তখনই মোট মুনাফা আপনি পেয়ে যাবেন। তার মানে আমাদেরকে এখানে লাগবে নিট বিক্রয়। তো নিট বিক্রয়ের একটি সূত্র আছে যে পণ্য বিক্রয় বা বিক্রয়, তাহলে আমরা এখানে লিখে নিব বিক্রয়। আজকের অঙ্কে কিন্তু বিক্রয় আছে, সেজন্য আমি এখানে লিখে নিচ্ছি বিক্রয়। তো বিক্রয়ের পরিমাণ দেখেন, ক্রয়ের পরে বলছে বিক্রয় 1,80,000 টাকা রেয়া মিলে দেওয়া আছে। এটিকে আপনি এখানে আমাদের সেকেন্ড কলামে লিখতে হবে। প্রথমত আমাদেরকে এখানে লিখতে হবে কোন কলামে, সেকেন্ড কলামে লিখতে হবে। এরপরে আমরা দেখব এখানে বিক্রয়ের সাথে অর্থাৎ নিট বিক্রয় কোনো সূত্র যেটি আছে সে ওই জিনিসগুলো আছে কিনা আমাদেরকে একটু দেখতে হবে। সেটা হচ্ছে পণ্য বিক্রয় যোগ ধারে বিক্রয় বিয়োগ বিক্রয় ফেরত বিয়োগ বিক্রয় বাট্টা বিয়োগ মুনাফাবিহীন পণ্য বিক্রয়। এই অঙ্কে কোনো কিছুই যেহেতু নেই, সেজন্য আমরা এই টাকাটাকে সেকেন্ড কলামে না রেখে আমরা একদম থার্ড কলামে নিয়ে যাব। তো আমরা এখানে লিখে নিব 1,80,000 টাকা। আমি এখানে ফার্স্ট কলামে লেখার কারণ হচ্ছে যে আমাদেরকে অবশ্যই এখানে ফার্স্ট কলামে লিখে নিট বিক্রয়ের যে সূত্র আছে সেটির কাজ করে থার্ড কলামে নিতে হবে। যেহেতু এখানে কিছুই নেই, সেজন্য আমরা একদম থার্ড কলামে নিয়ে যাব। এরপর আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। কি বিয়োগ করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়টুকু আমাদেরকে বিয়োগ করে ফেলতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আমাদের প্রথমে যেটি আসবে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আজকের অঙ্কে দেখেন প্রথমে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য। তো আমরা এখানে লিখে নিব প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য। এই কথাটা আমরা এখানে কি করব, লিখে নিব প্রারম্ভিক মজুদ পণ্য। তো কত টাকা দেওয়া আছে, দেওয়া আছে আমাদের 25,000 টাকা। আমরা এখানে সেকেন্ড কলামে লিখে ফেলবো কারণ কোনো সমন্বয়ের এন্ট্রি নেই। এরপর আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে প্রারম্ভিক মজুদের পরে যেটি আসবে সেটা হচ্ছে নিট ক্রয়। আমরা ক নাম্বারে আপনাদেরকে নিট ক্রয়ের পরিমাণটা দেখিয়ে দিয়েছি, ওই নিট ক্রয়ের সূত্রটাই কিন্তু এখানে চলে আসে। যদি আমরা ক নাম্বারে বের করে থাকি তাহলে অবশ্যই আমরা ক নাম্বারের ফলাফলটা এখানে লিখে ফেলতে পারি।
তো আমরা এখানে লিখে ফেলবো নিট ক্রয় ব্র্যাকেটে লিখে দিবেন ক হতে প্রাপ্ত। তাহলে আমরা পেয়েছিলাম কত? 92,800 টাকা। এটি ছিল নিট ক্রয়ের পরিমাণ। এরপর আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসবে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কি? জাহাজ ভাড়া, মজুরি, আমদানি শুল্ক, তারপর হচ্ছে আমাদের বন্দর চার্জ, এগুলো হচ্ছে আমাদের জন্য ক্রয় পরিবহন, এগুলো হচ্ছে আমাদের জন্য প্রত্যক্ষ খরচ। আজকের অঙ্কে দেখেন আমাদের কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে পরিবহন খরচ। শুধু পরিবহন খরচ যে কথা, ক্রয় পরিবহন খরচ একই কথা, সেজন্য আমরা এখানে লিখে নিব পরিবহন খরচ। এই পরিবহন খরচটা হচ্ছে আমাদের জন্য একটি প্রত্যক্ষ ব্যয়। তো দেওয়া আছে, দেখেন পরিবহন খরচ কত দেওয়া আছে আমাদের 4,000 টাকা। তো আমরা 4,000 টাকা এখানে লিখে ফেলবো। তো দেখেন আমাদের আর প্রত্যক্ষ খরচ কি কি আছে। আমাদের মিলের ভিতরে আর কোনো প্রত্যক্ষ খরচ নেই। আমাদের সমন্বয়ের ভিতরেও কিন্তু আর কোনো প্রত্যক্ষ খরচ নেই। সেজন্য আমরা এই টোটাল ব্যয় সবগুলোকে যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন। আমাদের 25,000 টাকা যোগ করব 92,800 টাকা, যোগ করব আমরা 4,000 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 1,21,800 টাকা। 1,21,800 টাকা। এই টাকা থেকে এখন আমাদেরকে বিয়োগ করতে হবে সমাপনী মজুদ পণ্য। দেখেন কিভাবে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বের করতে হয়। সমাপনী মজুদ পণ্য। তো সমাপনী মজুদ পণ্য তারা সমন্বয়ের একদম 5 নম্বরে বলছে যে 50,000 টাকা। তো আমরা এই 50,000 টাকা এখান থেকে বিয়োগ করে ফেলব। বিয়োগ করার পর আমাদের এখানে দেখেন কত আসে। 50,000 টাকা বিয়োগ করবেন আপনারা, তাহলে আমাদের এখানে আসবে 71,800 টাকা। এই যে 71,800 টাকা আসছে, এটাকে বলা হবে বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমাদের যে নেট বিক্রয় আমরা পেয়েছিলাম বা বিক্রয় পেয়েছিলাম, তার থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে আমাদের এখানে কত আসে দেখেন। 1,80,000 বিয়োগ 1,80,000 বিয়োগ 71,800, তাহলে আমাদের এখানে আসবে 1,08,200। 1,08,200। এই 1,08,200 হচ্ছে আমাদের জন্য মোট মুনাফা। এটি কি বলা হয়? মোট মুনাফা বলা হয়। তাহলে দেখেন আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয়টাও বের করলাম এবং আমরা এখানে কি বের করছি? আমরা এখানে বের করছি মোট মুনাফাটাও বের করে ফেলছি। তাহলে আশা করি আপনারা খ নাম্বারটিও বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে ঘ নাম্বার আমাদেরকে বলছে নিট মুনাফার পরিমাণ 25,000 টাকা ধরে মালিকানা শর্তের বিবরণী প্রস্তুত পূর্বক আর্থিক অবস্থার বিবরণীর দায়ী পার্শ্ব দেখাও। অর্থাৎ আমাদেরকে এখানে বলছে মালিকানা শর্ত নির্ণয় করতে বলছে এবং আমাদেরকে বলছে দায়ের পরিমাণটা বের করতে। তো আমরা এখন এখানে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমাদেরকে মালিকানা শর্ত এবং দায়ের পরিমাণটা বের করতে হয়। তো এই দুইটি বিষয় কিন্তু আমাদের আর্থিক অবস্থার বিবরণীর একটি অংশ। তো আমরা এখানে লিখে নিব কোম্পানির নাম, অবশ্যই আপনারা লিখে নেবেন। আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে লিখবেন আংশিক, কারণ আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, দায়, মালিকানা শর্ত তিনটি জিনিসই বের করতে হয়। যেহেতু এখানে আমাদেরকে বলছে মালিকানা শর্ত এবং দায় পার্শ্ব দেখাতে, তাহলে আমরা অবশ্যই এখানে আংশিক কথাটা লিখে নিব। আর এখানে লিখে নিব বিবরণ টাকা টাকা টাকা। অবশ্যই কথাটা লিখে নিবেন যে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তো আমরা এখানে টাকার ঘরটি করে নিব। তো যেহেতু আমাদেরকে এখানে মালিকানা শর্তের পরিমাণটা বের করতে বলছে, তাহলে অবশ্যই আমরা আগে লিখে নিব মালিকানা শর্ত। এই কথাটা আমরা এখানে কি করব? লিখে নিব। মালিকানা শর্ত, এই কথাটা আমরা এখানে লিখে নিব। লেখার পরে দেখেন মালিকানা শর্তের একটি ফরম্যাট আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মালিকানা শর্তের যে ফরম্যাটটি আছে এটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। মালিকানা শর্ত সাধারণত আমরা জানি যে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এই জিনিসগুলো এসে থাকে। তো এখানে ফরম্যাটটি এখন আমি আপনাদেরকে বলবো আর সমাধান করে দেব। সকলে চাইলে ফরম্যাটটি খাতায় তুলে রাখতে পারেন। আমাদেরকে প্রথমত আনতে হবে মূলধন। কি আনতে হবে? মূলধন আনতে হবে। আজকের অঙ্কে কিন্তু আমাদের মূলধন দেওয়া আছে, তো আমরা এখানে লিখে নিব মূলধন। তো মূলধন লেখার পরে দেখেন আমাদের মূলধনের টাকার পরিমাণ দেওয়া আছে কত? দেওয়া আছে আমাদের 1,70,000 টাকা। তো আমরা এটিকে সেকেন্ড কলামে লিখব 1,70,000 টাকা। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে যোগ অতিরিক্ত মূলধন। যোগ অতিরিক্ত মূলধন আজকের অঙ্কে নেই। বিয়োগ উত্তোলন, দেখেন আজকের অঙ্কে উত্তোলন আছে। ও মূলধনের পরে বলছে আমাদেরকে উত্তোলন, তো আমরা বিয়োগ করব বিয়োগ উত্তোলন।
উত্তোলনের পরিমাণ ছিল আমাদের 8,000 টাকা। এই 8,000 টাকা আমরা এখান থেকে কি করে ফেলবো, বিয়োগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে 1,62,000 টাকা। এরপরে আমাদের কি করতে হবে, বিয়োগ উত্তোলন বিয়োগ পণ্য উত্তোলন। দেখেন তো আজকের অঙ্কের 3 নম্বর সমন্বয়ে কি বলছে, বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। যদি পণ্য উত্তোলন করে তাহলে অবশ্যই আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগ করব, বিয়োগ পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন। তো পণ্য উত্তোলনের পরিমাণ দেওয়া আছে কত, দেখেন 3,000 টাকা। এটি আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে 1,59,000 টাকা। 1,59,000 টাকা। এরপরে পণ্য উত্তোলন যোগ মূলধনের সুদ বিয়োগ উত্তোলনের সুদ, দুইটি কিন্তু একটি আমাদের এখানে দেওয়া নেই। এরপরে আমাদেরকে যেটি করতে হবে, যোগ নিট মুনাফা বিয়োগ নিট ক্ষতি। তারা এই প্রশ্নে বলছে যে নিট মুনাফা 25,000 টাকা ধরে মালিকানা শর্ত। তাহলে আমরা এখানে নিট মুনাফাটাকে যোগ করব, যোগ নিট মুনাফা। যদি নিট ক্ষতি বলতো তাহলে অবশ্যই আপনারা এখানে বিয়োগ করে ফেলতেন। তো তারা বলছে যেহেতু 25,000 টাকা, সেজন্য আমরা এখানে 25,000 টাকা বসাবো। এরপর আমরা এখানে যে সূত্রটি জানি সেটি হচ্ছে বিয়োগ আয়কর বিয়োগ জীবন বীমা প্রিমিয়াম যোগ সাধারণ সঞ্চিতি। আর কোনো কিছুই যেহেতু এখানে নেই, আমরা ফলাফলটাকে একদম থার্ড কলামে নিয়ে যাব। তো দেখেন আমাদের এখানে কত আসে, আমাদের এখানে আসবে 1,84,000 টাকা। 1,84,000 টাকা। এটি হচ্ছে আমাদের মোট মালিকানা শর্তের পরিমাণ। এটি কি ছিল, মোট মালিকানা শর্তের পরিমাণ। আপনারা এখানে লিখে নেবেন যে মোট মালিকানা শর্তের পরিমাণ, মালিকানা শর্ত, এটি লিখে নেবেন। এরপরে যেহেতু আমাদেরকে দায় পার্শ্ব বলছে, সেজন্য আমরা এখানে লিখে নিব দায় সমূহ। কি লিখে নিব, দায় সমূহ। এই কথাটা আমরা এখানে অবশ্যই লিখে নিব। তো দায় কিন্তু হিসাব বিজ্ঞানের দুইটি, একটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আরেকটি হচ্ছে চলতি দায়। আমাদের দীর্ঘমেয়াদী দায় এখানে নেই, দীর্ঘমেয়াদী দায় শুধু একটি, সেটা হচ্ছে ঋণ। ঋণ যেহেতু এখানে নেই, আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে চলতি দায়। চলতি দায় কিন্তু আজকের অঙ্কে আছে। তো আমরা এখানে লিখে নিব চলতি দায়, চলতি দায়। এটির জন্য হেডিং করব চলতি দায় কি আছে। দেখেন চলতি দায় বলছে প্রদেয় হিসাব, এটা আমার জন্য অবশ্যই একটি চলতি দায় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে নিব প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। এটি আপনার জন্য অবশ্যই একটি চলতি দায়। এর টাকাটা আপনি কোথায় লিখবেন, এটির সাথে কিন্তু সমন্বয় আছে। তাহলে আমরা এখানে এটি টাকাকে প্রথম কলামে লিখতে পারি। তো আমরা 50,000 টাকা প্রথম কলামে লিখে নিব। এটির সাথে সমন্বয় কি আছে, দেখেন সমন্বয় আপনাকে দুইয়ে কি বলছে, বলছে ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 60,000 টাকা। আপনি পণ্য ক্রয় করছেন, আমরা কার থেকে ক্রয় করি, পাওনাদার থেকে ক্রয় করি। তাহলে আমি যদি ধারে ক্রয় করি অবশ্যই আমার পাওনাদার বৃদ্ধি পাবে। সেজন্য আমরা এখানে যোগ করব, যোগ ধারে ক্রয় বা অলিখিত ক্রয়, ধারে ক্রয়। তো কত হাজার টাকা, 6,000 টাকা আমরা এখানে যোগ করে ফেলবো। তাহলে দেখেন আমাদের এখানে টোটাল কত আসবে, আসবে আমাদের এখানে 56,000 টাকা। এটি হচ্ছে আমাদের প্রদেয় হিসেবের টাকা। এরপরে দেখতে হবে আমাদের আর কোনো দায় আছে কিনা। দেখেন আমাদের কিন্তু রেয়া মিল এবং সমন্বয়ে আর কোনো দায় নেই। আরেকটি আছে, সেটি হচ্ছে 4 নাম্বার। সেটি দেখেন কি বলছে, 4 নাম্বারে বলছে অপরিশোধিত ভাড়ার পরিমাণ 2,500 টাকা। 4 নাম্বারে যে সমন্বয়টি আছে সেখানে যান, সেখানে বলছে অপরিশোধিত ভাড়ার পরিমাণ 2,500 টাকা। অপরিশোধিত বলতে বোঝানো হচ্ছে আপনি এখনো টাকা পরিশোধ করেন নাই, তার মানে আপনার ভাড়াটা এখনো কি আছে, বকেয়া আছে। আর ভাড়া যদি বকেয়া থাকে, ভাড়া আমাদের জন্য একটি ব্যয়, ব্যয় যদি কখনো বকেয়া থাকে তাহলে অবশ্যই এটি চলতি দায় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে নেব যে অপরিশোধিত ভাড়া, অপরিশোধিত ভাড়া কত টাকা বলছে, 2,500 টাকা। তারা যতটুকু বলছে ততটুকুই আপনি এখানে বসিয়ে দিবেন, 2,500 টাকা। তাহলে দেখেন আমাদের আর কিন্তু কোনো চলতি দায় নেই। তাহলে আমরা এই দুইটিকে যোগ করে ফেলবো। যোগ করলে আমাদের এখানে আসবে 58,500 টাকা। এই 58,500 টাকা হচ্ছে আমাদের জন্য মোট দায়। তাহলে আমরা কি করব, মালিকানা শর্ত এবং দায় দুইটিকে যোগ করে ফেলবো। তাহলে দেখেন আমাদের কত আসে, 1,84,000 টাকা, তারপর হচ্ছে 58,500 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 2,42,500 টাকা, 2,42,500 টাকা। এটি হচ্ছে টোটাল দায় এবং মালিকানা শর্তের পরিমাণ। তা আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছেন।
যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।